স্বাগত জানাচ্ছি ক্রিকেট শোতে। সরাসরি চলে যেতে যাবে ফ্রি হিট সেগমেন্টে, যেখানে নানা রকম প্রশ্ন আপনারা বরাবরের মতোই করেছেন। তবে আপনি ভূমিকম্প দিয়ে শুরু করেছিলেন শোটা। আমি সেটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আচ্ছা, বিরতির আগে ভূমিকম্প হয়েছে, আপনি টের পেয়েছিলেন? হ্যাঁ, আমি টের পেয়েছি। আনফরচুনেটলি আমি টের পাইনি। আমার মনে হচ্ছিল যে যেহেতু গতকালকে আমার একটা ঘটনা ঘটেছে, তো এই সব মোমেন্টে আবার সারাদিনই দেখছে যে একটা আফটার শক আসতে পারে, ফলে সারাদিনই মাথায় এরকম ঘুরতে থাকে। তো আমি আসলে ভাবছিলাম যে আসলে ভূমিকম্প হচ্ছে। আপনার দিকে আমি তাকিয়েছিলাম দুই একবার, যে আমি কথা বলতেছিলাম, আপনি কথা বলছিলেন। আমি দেখছিলাম যে আমার ক্যামেরার পেছনে যারা রয়েছেন তারা একটু নাড়াচাড়া করছেন, লাইটের দিকে তাকাচ্ছেন, লাইটগুলো নড়ছিল। সো আই ওয়াজ কনফিউজড যে কি হচ্ছে, উঠে দাঁড়াবো নাকি মাত্রাটা কালকের মতো তীব্রতর ছিল না? হ্যাঁ, কম ছিল। সো উই সারভাইভড। আশা করছি যারা এখনো, আমরা জানি না বাইরের পরিস্থিতি কি, আমার মনে হয় যে গতকালকের মতো ভয়াবহতা নিশ্চয়ই তৈরি হয়নি। যারা যেখানে আছেন নিশ্চয়ই নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। একদমই তাই। ফ্রিড সেগমেন্ট, প্রথমেই প্রশ্নে চলে যাচ্ছি। রহমান মোহাম্মদ জাহিনার তিনি বলছেন, আকবর আলী এবং বাংলাদেশের ফিল্ডিংয়ে ক্যাচ মিসের মহড়ায় আমরা হাঁটতেই বসেছিলাম। ফিল্ডিং এবং আকবরকে নিয়ে কিছু বলেন রাহুল রয়। আমরা তো বললামই আসলে ওই আকবর ওটা কেন করলেন, এবং ফিল্ডিংয়েও যখন হচ্ছে 3 বলে 8 রান প্রয়োজন, তখন জিসান জাস্ট সিটার, মানে এখানে ক্যাচটা ধরতে হবে, তিনি সেটা ফেলে দিলেন, এবং তিনি ফেলে দেওয়ার পর সেটা আবার বাউন্ডারি হয়ে গেল। এটা আরো বড় সমস্যা হয়েছে যে ঠিক আছে ক্যাচ ফেলেছেন, কিন্তু সেটা যদি বাউন্ডারি না হতো তাহলে আরো 3টা রান কম হতো, তখন হয়তো বা 2 বলে 7 রান লাগতো। এবং সেকেন্ড বলটাতে কিন্তু বোল্ড হয়েছিলেন, রাকিবুল বোল্ড করেছিলেন ইয়র্কার করে, ফলে তখন বাংলাদেশ ম্যাচ জিতে যায়। কিন্তু আপনি ক্যাচও ফেলেছেন এবং বাউন্ডারিটাও সেভ করতে পারেনি, একেবারে হাতের ক্যাচ। তো এগুলো আসলে বড় ম্যাচে এগুলো করে ম্যাচ জেতা আসলে ডিফিকাল্ট না, মোটামুটি অসম্ভব হয়ে যায়। কিন্তু আমার মনে হয় কালকে বাংলাদেশের লাক অতিরিক্ত রকমের ভালো ছিল, সেই কারণে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত ম্যাচ জিততে পেরেছে। সুপার ওভারে গিয়েও ওয়াইডে এভাবে ক্রেডিট গোস টু আই থিংক রিপন মন্ডল। তিনি আসলে মানে এটা দল সুপার ওভার কোনো রানই করতে পারেনি, 2 বল থেকে 2টা উইকেট নিয়ে নিয়েছেন। তাহলে আসলে আর ওখান থেকেও যদি হারতে হয় তাহলে তো আর কিছু করার নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফাইনালে পাকিস্তানের সঙ্গে এই রকম মানে ভুল ত্রুটি নিয়ে তারপর আশা করা যাবে না যে আজকেও লাক ফেভার করবে, আজকেও আমরা জিতে যাবো, এমনটা করা যাবে না। একদম মানে সচেতন থাকতে হবে, যতটুকু সম্ভব সচেতন থাকা যায় সবটা ক্ষেত্রে। অ্যাবসলিউটলি। পরে কমেন্টে রূপক কুমার তিনি বলছেন যে রাইজিং এশিয়া কাপে কি পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ, সেটাই আমরা বলছিলাম যে এই ভুলগুলো অন্তত করা যাবে না। এই ভুলগুলো করা যাবে না, এবং পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে আরো একটু কঠিন, কেননা টুর্নামেন্টে পাকিস্তান এখনো পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। গ্রুপ পর্বে 3টা ম্যাচ 3টাই জিতেছিল, সেমিফাইনালেও তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে। সো ফাইনালে বাংলাদেশের সামনে বেশ শক্ত প্রতিপক্ষ। নর্মালি আমরা মানে ইন জেনারেল মানে মেইন টিমের ক্ষেত্রে কি দেখেছি, জাতীয় দলের ক্ষেত্রে ভারত যেই জায়গায় থাকে এখন পাকিস্তান সেই জায়গায় নাই, কিন্তু এই জায়গাটায় পাকিস্তান শাহিনস আর ভারত, এই দল মানে গ্রুপ পর্বে ভারতকে পাকিস্তান হারিয়ে এসেছে। পাকিস্তান শাহিনস বেশ ভালো একটা শেপে রয়েছে। সো বাংলাদেশের জন্য টাফ কল হতে যাচ্ছে। বাংলাদেশকে ওই তো মানে কোনো রকম ভুল ত্রুটি করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এক্স্যাক্টলি। পরের কমেন্ট রাব্বি হাসান তিনি বলছেন, মাত্র 2 দিনেই অ্যাশেজ টেস্ট শেষ হয়ে গেল, এমন পিচ কি টেস্ট ফরম্যাটের জন্য হুমকি নয়? এখন আপনি যদি এই পিচকে দায়ী করেন 2 দিনে শেষ হওয়ার জন্য, আবার এই পিচেই ট্রাভিস হেডের ব্যাটিংও রয়েছে, সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি, মানে আমার মনে হয় টেস্ট ক্রিকেটের মজাটা এটা, আমার কাছে মনে হয় না একেবারে হুমকি। কোনো দিন কোনো টেস্ট আপনার 5 দিনে যাবে, 4 দিনে যাবে, 3 দিনে যাবে, কোনো দিন এরকম 2 দিনেও শেষ হতে পারে। এটা তো আপনিই বলছিলেন যে মূল সত্য যে এটা 104 বছর পরে এসে যে এমন ঘটনা ঘটেছে যে 2 দিনে ম্যাচ শেষ হয়ে গেছে। এমন না যে দুটো মানে হুমকি তখন হতো যখন ধরেন যে একটা দল একেবারেই আউটব্লাস্ট হয়ে গেছে, তারা কোনো রকম ফাইট করতে পারেনি। ব্যাপারটা কিন্তু এমন না, দুটো দল সমান ফাইট করেছে, লাস্টে গিয়ে একটা ইনিংস পার্থক্য করে দিয়ে গেছে আর কি। ফলে সেই জায়গাটাতে একেবারে হুমকি বলে আমার মনে হয় না। তো 2 দলের পারফরম্যান্সে এখানে কোনো ঘাটতি ছিল না, এক দল যে খুব কনভিন্সিংলি ওকে হারিয়ে দিয়েছে 2 দিনের মধ্যে আরেক দলকে, এমন না। সো ফাইট ছিল, এইটাই কিন্তু আসলে অ্যাশেজ এবং অন্যান্য বড় বড় টেস্টগুলোর আসলে মজা। পরের কমেন্ট মতিউর রহমান মিলন বলছেন যে বাংলাদেশের খেলোয়াড়রা কি কখনো টেস্ট ম্যাচে টি20-র মতো শতক করতে পারবে? এনি ট্রাভিস হেড ফ্রম বাংলাদেশ। ইনশাআল্লাহ। জাকের আলী অনেক না, আমার কাছে মনে হয় যে আয়ারল্যান্ডের বিপক্ষে যে রানগুলো বাংলাদেশের ব্যাটাররা করেছেন, হয়তো বা ডিমান্ড ওরকম ছিল না যে
120-30 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, বাট যেটুকু ডিমান্ড ছিল সেটা তারা ফুলফিল করতে পেরেছেন। অন্তত চট্টগ্রামে যখন আপনি টি20 সিরিজ খেলতে যাবেন, হু নোজ, হলে হতেও পারে। আমরা জানি চট্টগ্রামে বেশ ভালো রান হয়ে থাকে, বাংলাদেশ যদি একটা সেঞ্চুরি করেই দেয় থাইল্যান্ডের বিপক্ষে। ওকে, না উনি মনে অন্য প্রশ্ন করেছেন। না, উনি টি20 ফরম্যাটের কথাই তো বলেছেন। না না, উনি বলছেন যে কখনো কি টেস্ট ম্যাচে টি20 এর মতো সেঞ্চুরি হবে কিনা, প্রশ্নটা করেন। আচ্ছা, মানে ট্রাভিসের, আমি উল্টো ভেবেছি যে মানে টেস্টের মতো করে টি20 তে শতক হবে কিনা। আচ্ছা আচ্ছা, টি20 এর মতো করে বাংলাদেশ টেস্ট নরমালি আসলে ওইভাবে বাসবল হিসেবে মানে বাংলাদেশে কখনো খেলতে দেখি না। তারা তো খুব মানে সবসময় ডিফেন্সিভ মোডে খেলে। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে বা এই টিমগুলো বাদে আপনি যখন একটু আপার ক্লাস টিমে যাবেন, বাংলাদেশ যেই পরিমাণ ডিফেন্সিভ মুডে খেলে, মানে তারা তো মানে 5 দিন কোনো মতে পার করতে পারলে মনে হয় যা আল্লাহ বাঁচাইছে। সেখানে আসলে ওই মানে টি20 মুডে সেঞ্চুরি আপনি কার থেকে দেখতে চান? কিন্তু যখন এই লিটন দাস, আমার মনে শান্ত কয়েকটা ইনিংস এই ধরনের ব্যাটিং করেছেন। শান্ত যখন সেঞ্চুরি করেন একেবারে আমি বলছিলাম যে টি20-র মতো, তবে ওই মানে ওয়ানডের মতো মোটামুটি একটা স্ট্রাইক রেট ধরে রেখে 80-85 স্ট্রাইক রেটে ব্যাটিং করে শান্ত সেঞ্চুরি করেছেন এবং তার কনভার্সেশন রেটও বেশ ভালো। তো এই তো, তবে আমার কাছে আপনি যেটা বলছিলেন যে ভুল প্রশ্ন করে যে টি20-তে হয়তো বা সেঞ্চুরি দেখা যেতে পারে, জাকের আলী অনেকের জন্য আসলে সেঞ্চুরি করা খুব ডিফিকাল্ট। কারণ প্রথম প্রশ্ন হচ্ছে তাকে আগে একাদশে থাকতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে তিনি যদি একাদশে থাকেন, আচ্ছা ঠিক আছে আমি মানতেছি, কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে তিনি যদি একাদশে থাকেন, তিনি ব্যাটিং করেন 6 বা 7 নম্বরে, সেখানে নেমে যদি তিনি সেঞ্চুরি করতে পারেন তাহলে আসলে এটা মোর দেন হিস্ট্রি হবে বলে দলের প্রয়োজন হবে। তখন জাকির আলী অনেকে উপরে না খেলানো হবে, মানে যে আপনি বলতেছেন যে উইকেটে, ও আচ্ছা উপরে খেলানো হবে জাকির আলীকে, ওকে তাইলে হয়তো বা হইতে পারে। বাট এমনিতে লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ ইমন তো করেছেনই, সো ক্যাপাবিলিটি আছে, তানজিদ তামিমের সেই ক্যাপাবিলিটি আছে, ইমনের সেই ক্যাপাবিলিটি আছে, লিটনের সেই ক্যাপাবিলিটি আছে। আমরা বিপিএল-এ দেখেছি যে লিটন, তানজিদ তারা সেঞ্চুরি করেছেন, সো সেই ক্যাপাবিলিটি অবশ্যই আছে। আমরাও প্রত্যাশা করব কালকে টেস্ট ম্যাচটা শেষ হয়ে গেলে আবার টি20 সিরিজ আছে চট্টগ্রামে, সেই সিরিজও দেখতে নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশের কোনো ব্যাটার নিশ্চয়ই সেঞ্চুরি করার চেষ্টা করবে। এই ছিল আজকের ক্রিকেট শোতে, সবাই আমাদের সঙ্গে ছিলেন, সে কারণে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই মুহূর্তে যেহেতু সবাই কিছুটা আতঙ্কে আছে, নিশ্চয়ই আপনার পাশের মানুষটার খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.